বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের নাম অভিশাপ। এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। আমি সবিস্ময়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দেখলাম, এটাই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। সহজে বিশ্বাস করতে পারছিলাম না। দিনের অস্পষ্ট আলো তখনও আকাশের পশ্চিম প্রান্তে বিদায় নীতি নিতে অপেক্ষা করছিল। ক্লান্ত পাখিদের অবিরাম কলকাকলি তখনও আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। গঙ্গার অপূর্ব ঢেউগুলো মনকে এক অজানা অনুভূতির আভাস দিচ্ছিল। সেই গোধূলির ম্লান আলোর আড়ালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে তাকিয়ে দেখলাম। গঙ্গার ঠিক তীরভূমিতে অসংখ্য লতাপাতায় ঢাকা জীর্ণ প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নদীর স্রোতের অবিরাম আঘাতে সেই প্রাসাদের অনেকখানি ভেঙে চুরে কোন অজানার পথে ভেসে গেছে। অতীতের সাক্ষ্য হিসেবে যা এখনো বর্তমান আছে, তা সেই হারানো গৌরবের কঙ্কাল মাত্র। এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপনারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করছে। প্রকৃতি তাকে আজ নিজের হাতে সাজিয়ে দিয়েছে। অনাড়ম্বর সৌন্দর্য তাকে শ্যামল করে রেখেছে। গঙ্গার বুকে একটি নৌকা পাল তুলে পাশ দিয়ে বয়ে চলেছিল। একটি মাঝি গান গাইছিল। তার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যার নিস্তব্ধতা চিরে চিরে কোন দূরান্তের এক অপূর্ব সাড়া বয়ে আনছিল। পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন লোক খুব কমই আছে। একসময় তার প্রতাপে সারা পলাশপুর তটস্থ হয়ে থাকত। লোকমুখে শোনা যায় যে সেকালে বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করত। অত বড় প্রতাপশালী এবং বর্তিষ্ণু ও প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন। ইংরেজ শাসনের শুরুর দিন থেকেই পলাশপুরের চৌধুরী বংশের উত্থান। ইংরেজদের সব রকম সাহায্য করার পুরস্কার হিসেবে দুর্জটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন। এই দুর্জটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ। তাঁর পৌত্র বিজয়নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সাহায্য করেন। আর তার প্রচেষ্টাতেই ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সক্ষম হন। ইতিহাসে সেসব কথা লেখা নেই বটে, তবে সকলেই সে কথা জানত। 1857 সালের মার্চ মাসের শেষের দিকে, যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করে দিয়েছিল, বিজয়নারায়ণ সেই সময় ব্যারাকপুরে ছিলেন। সেদিনও তেমনই ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাকে নিজের তরবারি উপহার দিয়েছিলেন। বহুকালাবধি সেই তরবারি চৌধুরী বংশের দেয়ালে খুব সাবধানে অতীতের গৌরবচিহ্ন হিসেবে টাঙানো ছিল। বেলেডাঙ্গার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যার সময় গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে পলাশপুরের চৌধুরী বাড়ির কাছে এসে পৌঁছলাম। কমল বলল, এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। এর আগে চৌধুরী বংশের অতীত কাহিনী আমি অনেক কিছু শুনেছি। তাদের সেই বিশাল প্রাসাদের এই দুর্দশা দেখে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। এখন মানুষ সেখানে বাস করে না, সেটা এখন হিংস্র পশুর বিচরণভূমি হয়ে দাঁড়িয়েছে। বিজয়নারায়ণ চৌধুরীর ছেলে প্রতাপনারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল। চারদিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল। প্রতাপনারায়ণের সময়ে যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল,
সেই প্রতাপনারায়ণের সময়ই তার আবার পতনও শুরু হয়। অমানবিক দুশ্চরিত্রতা ও প্রচুর মামলার ফলে তাঁর পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর আগেই। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় পৌঁছেছিল, সেই ঔরঙ্গজেবের রাজত্বকালে আবার তার পতনও শুরু হয়। বৃদ্ধ সম্রাট অনেক দুঃখেই সুদূর দক্ষিণ পথে প্রাণত্যাগ করেন। ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক, আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত। তাঁর অভিধানে চরিত্র বলে কোনো শব্দ ছিল না। মদ ও মেয়ে মানুষ ছিল তাঁর জীবনের একমাত্র উপাস্য। আর এছাড়া যতটুকু সময় পেতেন তাতে মামলা মোকদ্দমার তদারকি করতেন। তার মতো নিখুঁতভাবে মামলা তদারকি করতে সেকালে খুব কম লোকই পারত। অথচ তিনি লেখাপড়ার ধারে কাছেও ছিলেন না, আইন তো দূরের কথা। কত সতী নারীর আর্তনাদে নিস্তব্ধ রাতেই চৌধুরী বংশের সুদীর্ঘ রঙ্গমহল কেঁপে উঠেছিল, তার কোনো ইয়ত্তা নেই। তাদের সেই ব্যাকুল কণ্ঠস্বর ঝিঁঝ পোকার ডাকের সঙ্গে তাল মিলিয়ে শব্দিত হয়ে মরছে। তাদের বিকট অট্টহাসি হয়তো এখনো ভাঙা প্রাসাদের দেয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরছে। তিনি বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, আর ভালোবাসতেন স্ত্রীর বিধবা বোন আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস ছিল না, আর বাল বিধবা আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের জোয়ারে ভেসে আত্মীয় স্বজনের কুদৃষ্টি থেকে দূরে থাকার জন্য আত্মহত্যা করেন। এই ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখদর্শন করেননি। সেই অভাগী রমণী 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে নিয়ে স্বামীর চোখের আড়ালে জীবন কাটাতে শুরু করলেন। আর প্রতাপনারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রা আরও বেড়ে গেল। তিনি বাহির বাড়িতে দিন কাটাতে শুরু করলেন। আভাময়ের প্রতি সমাজের এই অসহ্য অত্যাচারের প্রতিশোধ হিসেবে তিনি প্রজাদের উপর অত্যাচার করতে শুরু করলেন। গৃহবধূ বা গৃহকন্যারা তার ক্ষুধার্ত দৃষ্টির থেকে কোনো মতে আত্মরক্ষা করত। সারা দিন ধরে বন্দুক কাঁধে নিয়ে তিনি পাখি মেরে বেড়াতেন। সেই পথে কোনো নারীর বের হওয়ার সাহস ছিল না। আর তার সঙ্গে থাকত কানা কালু সর্দার। কানা হলে কি হবে, দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষদেরও সে হার মানাতে পারত। তার তীক্ষ্ণ বুদ্ধির জোরে প্রতাপনারায়ণের ক্ষুধা সহজেই মিটে যেত। ইংরেজ শাসনে এমন ধরাবাঁধা আইন তখন ছিল না। প্রতাপনারায়ণের মহল্লায় তাঁর বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টুঁ শব্দটি করার উপায় ছিল না। লাঠির জোরেই রাজ্য জয় হতো, আর লাঠির জোরেই নারীদের সতীত্ব লুট হতো। কিন্তু প্রতাপনারায়ণ নারীদের সর্বান্তঃকরণে ঘৃণা করতেন। নারী হলো নরকের দ্বার। এই নারীই তার জীবনে দাবানল জ্বালিয়েছিল। একবার দুরন্ত বর্ষার অঝোর ধারার দিনে কালু কোত্থেকে এক অজানা নারীকে বয়ে আনল। রাত তখন 10টা। চারদিকে সেই বর্ষার প্রকৃতি যেন কোনো বিরহিণীর আর্তনাদের মতো শব্দ করছিল। কারো হারানোর ব্যথা যেন সারা বিশ্বকে মথিত করে রেখেছিল। প্রতাপনারায়ণ তখন সুরার নেশায় বুঁদ হয়েছিলেন। কালু এসে ডাকল, মহারাজ। প্রতাপনারায়ণ চেঁচিয়ে উঠলেন, কে? কে ও? এসেছে মহারাজ। হ্যাঁ, বিশ্রাম করতে বলো। কত দূর থেকে আসছে? আগে 7 ক্রোশ। কেমন? মহারাজ, আপনার প্রসাদ পাওয়ার উপযুক্ত। আচ্ছা, উত্তম। প্রতাপনারায়ণ দ্রুত সাজসজ্জা শেষ করে প্রমোদ গৃহে উপস্থিত হলেন। অভাগী নারী তখন সেই বিলাস গৃহের এক কোণে কাপড় দিয়ে সারা শরীর ঢেকে কাঁদছিল। মানুষের পায়ের শব্দ শুনে সে প্রতাপনারায়ণের দিকে তাকিয়ে বিকট শব্দে আঁতকে উঠল। তার আয়ত চোখ, সর্বোপরি তার সেই ভীতিসুন্দর দেহ প্রতাপনারায়ণের মনে এক উন্মাদনা জাগিয়ে দিল। প্রতাপনারায়ণ তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম? কোনো উত্তর পেলেন না। পুনরায় বললেন,
এই যে বিশাল প্রাসাদ, এই অতুল ঐশ্বর্য, সবই তোমার। তুমি আজ আমার রানী। সেই নারী বলল, "না, না, আমি রানী হতে চাই না। আমাকে ভিখারি থাকতে দিন। আপনার দুপায়ে পড়ি। আপনি আমাকে আমার স্বামী-পুত্রের কাছে ফিরে যেতে দিন।" কথা শেষ করেই সে প্রতাপনারায়ণের পায়ের কাছে লুটিয়ে পড়ল। আর প্রতাপনারায়ণ একটা উৎকট হাসি হাসলেন। বললেন, "অসম্ভব!" জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপনারায়ণ দ্বিতীয়টি দেখেননি। তাঁর সেই কান্নাকাটি প্রতাপনারায়ণের কাছে বড় মধুর বলে মনে হল। সেই নারী বলল, "আমাকে ছেড়ে দিন, আপনার ভালো হবে।" প্রতাপনারায়ণ হা হা করে হাসতে লাগলেন। বললেন, "হ্যাঁ, আমার ভালো আমি চাই না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে আপনার এই বাড়িঘর জ্বলে পুড়ে খাক হয়ে যাবে।" প্রতাপনারায়ণ শিউরে উঠলেন। সে আবার বলল, "যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, তবে দেখবেন, দেখবেন আমার অভিশাপ কখনো আপনি সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবেন।" অবলা নারীর যে এমন করে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে, তা ছিল প্রতাপনারায়ণের বিশ্বাসের অতীত। কিন্তু তিনি একদমই দূরদর্শী ছিলেন না। তিনি সে অবলার সাবধানবাণী শুনলেন না। এটাই তাঁর জীবনের শেষ শিকার। পরদিন সারা প্রাসাদে একটা দুর্বোধ্য বিষাদের ছায়া পড়ল। সেদিন থেকে সেই নারী আর উঠল না বা খাবার গ্রহণ করল না। দুদিন আগের থেকেই সে উপবাস করছিল। তিল তিল করে সে শুকিয়ে মরতে লাগল। সকলে নির্বাক বিস্ময়ে অভাগীর দিকে তাকিয়ে রইল। প্রতাপনারায়ণ ভয় পেয়ে গৃহত্যাগ করে চলে গেলেন। তার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার ক্ষমতা বা সাহস তার ছিল না। ৩ দিন ৩ রাত অসহ্য যন্ত্রণা ভোগ করে অভাগী প্রাণত্যাগ করল। পরিশেষে রানীশ্রী ক্ষীরোদাসুন্দরীও তাঁর দীর্ঘকালের শুচিতা ত্যাগ করে এই নরককুণ্ডে এসেছিলেন অভাগীর কাছে ক্ষমা প্রার্থনা করতে, স্বামীর কল্যাণ কামনায়। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হল। "যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে।" এই বলে সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ঘটনার ৭ দিন পর প্রতাপনারায়ণ ফিরে এলেন। কিন্তু জীবিত নয়, মৃত। পথে তাঁর সর্পাঘাতে মৃত্যু হয়েছে। সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করে চললেন। অল্প বয়সে সম্পত্তির মালিক হয়ে মোসাহেবদের সহায়তায় তাঁর ক্ষয়িষ্ণুপ্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হয়ে আসতে লাগল। পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাবার অবকাশ তাঁর ছিল না। পরস্ত্রীর প্রতি লোভ তাঁর ছিল না সত্যি, তবে তাঁরও নেশা ছিল। শহরাঞ্চল থেকে সব বিখ্যাত বাইজি আনার নেশা তাঁকে পেয়ে বসেছিল। আর তার জন্য তিনি মুক্ত হস্তে অর্থ ব্যয় করে যেতেন। লখনৌ, দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, বোম্বাই, কলকাতা ইত্যাদি সব শহরের সুপ্রসিদ্ধ বাইজিদের পদধূলিতে তিনি তার পিতৃপিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করতে মেতে উঠেছিলেন। তিনি দিনরাত তাদের সুরলহরী ও রূপমাধুরীতে মগ্ন হয়ে থাকতেন। বিয়ে করেছিলেন যথাসময়ে। যদিও পিতার ন্যায় তিনি তার স্ত্রীকে ঘৃণা করতেন না, তথাপি তাঁর দিন কাটত বাহির বাড়িতে। গভীর রাতে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলতে টলতে অন্দরমহলে যেতেন নিতান্ত অনিচ্ছায়। বেশিরভাগ রাতই তার কাটত বাহির বাড়িতেই। আর তাছাড়া দেশভ্রমণ তাঁর জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল। কত তীর্থস্থানে গিয়েছেন, অথচ দেবতা দর্শন করেননি। দেব মন্দিরের নিকট থেকেই ফিরে এসছেন। বলতেন, জীবনে তো অনেক পাপ করেছি, মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করি কেন? তা হঠাৎ একদিন সূর্যনারায়ণ কাউকে কিছু না বলে অতি অসময়ে কলেরায় দেহত্যাগ করলেন। মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে ঋণের দায়ে পুরোপুরি ডুবে যেতে তিনি কুণ্ঠিত হননি। শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন, তখন তিনি তার সম্পত্তির মধ্যে
তাদের প্রাচীন বসতবাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। চারদিকের আয়ের পথ বন্ধ হয়ে গেছিল। বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতো দাঁড়িয়ে রইল। গয়না বিক্রি করে শঙ্করনারায়ণ মানুষ হয়ে উঠলেন। তিনি কিন্তু মানুষ হিসেবে তার পিতা বা পিতামহের বিপরীত স্বভাবের ছিলেন। তিনি ইংরেজি শিক্ষার ধার ধারলেন না, তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করতে শুরু করলেন। তার মধ্যে কেমন যেন ধর্মভাব জেগে উঠল। তিনি অল্প বয়স থেকেই ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক আচার অনুষ্ঠানে তার গভীর শ্রদ্ধা ছিল। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় তিনি ক্রমে ক্রমে আত্মনিয়োগ করলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কারোর সঙ্গে বড় একটা কথা বলতেন না। বাড়িতে খেতেন আর ৩ তলার ঘরে বসে থাকতেন। কোথাও বাইরে বেরোতেন না। রুদ্রাক্ষের মালা গলায় পরে গেরুয়া পোশাকে নিজেকে সজ্জিত করে তিনি সন্ন্যাস জীবনযাপন করতে শুরু করলেন। অবসরের সময়ে তিনি তার প্রিয় বেহালাখানায় বসে ছড় ঘষতেন। রাতের নিস্তব্ধতা চিরে সেই রাগিনী কোনো বন্দিনী বিরোহিনীর আর্তনাদের মতো শোনাত। ক্ষয়িষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন সেই ভাষায় গুমড়ে গুমড়ে কাঁদতেন। শঙ্করনারায়ণও তাঁদের বংশের ধারা বজায় রেখে অল্প বয়সে বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই তাঁর পুত্র হয়েছিল। তার পিতৃপুরুষদের মতো তিনি তার স্ত্রী কল্যাণীকে ঘৃণা করতেন না ঠিকই, তবে তাকে যে ভালোবাসতেন এ কথা হলফ করে বলা যায় না। তিনি স্ত্রীর প্রতি তাঁর কর্তব্য পালন করতেন মাত্র। সারাদিন প্রায় তাঁর গৃহদেবতা ধ্যান ধারণায় কাটত। তিনি প্রতিদিন অত্যন্ত সুচিতার সঙ্গে দেবতার আরাধনা করতেন। গভীর রাতে পূজায় বসতেন। যা জুটত সেই সামান্য দুটি শাক মুখে দিয়ে তিনি আবার তাঁর সেই ৩ তলার ঘরে চলে যেতেন। বাড়ির থেকে বাইরে বেরোতেন না একেবারেই। দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়ে চলেছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকোতে লাগলেন। আর ততই তার গৃহদেবতার পূজার মাত্রাও বেড়ে যেতে লাগলো। তিনি পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একমাত্র কামনা হল বিত্ত চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবল প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের হারানো সম্পত্তি ফিরিয়ে দেন। এমন সময় একদিন চৈত্র মাসের এক অমাবস্যা রাতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখলেন যেন তাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত। একটা সুমিষ্ট সুবাসে দিকবিদিক ভরে গেছে। শঙ্করনারায়ণ দ্রুত পায়ে উঠে গিয়ে দেবীর পথরোধ করে দাঁড়ালেন। দেবী তার বিষণ্ণ মুখে যেন বললেন, বাছা, পথ ছাড়, আমায় যেতে দে। শঙ্করনারায়ণ কাঁদতে লাগলেন। মা, আমাদের এমন করে কেন ছেড়ে যাচ্ছ মা? দেবী নিষ্ঠুরভাবে হাসলেন। নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা, তবুও তোমার ক্ষুধা দূর হয়নি? না, আমি রক্ত চাই। কার রক্ত মা? তোর ছেলের। দেবী অদৃশ্য হলেন। অমনি শঙ্করনারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সারা শরীর ভিজে গেল। তিনি উঠে কাঁদতে লাগলেন। রাক্ষসী, এ কি পরীক্ষা তোর? তখনও সেই ঘরে দেবীর পদ্মগন্ধ ছড়িয়েছিল। শঙ্করনারায়ণ বিচলিত হলেন না। চৌধুরী বংশ তাঁর পুত্রের চেয়েও বেশি মূল্যবান। তিনি বললেন, তাই হবে মা, তাই হবে। তুমি এই অভাগাকে ত্যাগ করো না মা। তারপর তিনি ধীর পদক্ষেপে তাঁর শয়নকক্ষে এসে পৌঁছলেন, খুব সাবধানে। কল্যাণী তখন ঘুমোচ্ছিলেন, আর তাঁর পুত্র মায়ের স্তন্যপান করছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই শিশুকে মায়ের বুক থেকে ছাড়িয়ে আনলেন। কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র। শঙ্করনারায়ণ শিশুকে পরম স্নেহে তার বুকের মধ্যে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। শোঁ শোঁ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছিল। শিশুটি পিতার বাহু মধ্যে ঘুমোতে লাগল। তারপর শিশুকে গৃহদেবীর সামনে তিনি উৎসর্গ করলেন। একবার হয়তো সে কেঁদেছিল, কিন্তু বাইরে সেই ঝড় বৃষ্টির মধ্যে সে কান্না হয়তো শোনা যায় না।
রক্তধারায় সারা ঘর ছেয়ে গেল। ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশাহারা হলেন না বা বেদনায় মুষড়ে পড়লেন না। হোমযজ্ঞের জন্য যে বালি ছিল তা এনে সারা রাত তিনি সেই রক্তচিহ্ন মুছতে লাগলেন। চৌধুরী বংশ বড় হবে, জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আজ তাঁর পূরণ হয়েছে। এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সে বালির উপরেই রাতের শেষের দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। দিনের আলো ফুটতে না ফুটতেই কল্যাণী উন্মাদিনীর মতো ছুটে এসে স্বামীকে জাগালেন। ওগো, খোকা কোথায় গেল? শঙ্করনারায়ণ স্ত্রীর দিকে তাকাতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথী খরস্রোতে কোন দূরান্তে ভেসে গেছে। সেই রক্তমাখা বালুকেরা সেই তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকলেন, ওগো, কথা বলো, কথা বলো, আমার খোকাকে এনে দাও। শঙ্করনারায়ণ আর কোনো কথা বলতে পারলেন না। জীবনে আর তিনি খুব কম কথাই বলেন। যা হোক, ব্যাপারটা আর চাপা রইল না। বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সব ব্যাপারই জানতে পারলেন। সারা দিন তিনি আর উঠলেন না, খেলেন না। সেই দিন রাতে তিনি কুলপ্লাবিনী জাহ্নবীর পুণ্যস্রোতে আত্মবিসর্জন দিয়ে তার বড় আদরের খোকার সঙ্গে মিলিত হলেন। ব্যাপারটা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কিছুদিন পর শঙ্করনারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না। আজ পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। সে আজ 50 বছর আগের কথা। গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্দরে বন্দিনী আছেন কিনা জানি না। তবে মাঝে মাঝে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সঙ্গে বেরিয়ে আসে। সেদিনও এমনই ঝড় উঠেছিল। সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত জুড়ে বারবার কেঁদে মরছিল। সেদিনও হয়তো সেই শ্মশান ঘাটের নিষ্প্রাভ ঝাউগাছটার মাথায় বসে একটা শকুন আর্তকণ্ঠে চিৎকার করে মরছিল। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।